Hey everyone, what's up? So চারিদিকে খালি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, এমন একটা অবস্থা যে আমরা মনে হয় ওয়ার্ল্ড ওয়ার 3-র খুব সন্নিকটে। ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে পৃথিবীর যে অবস্থা হয়েছিল আর কি, সব মিলায় এক এক করে এখন সেই ঘটনাটাই ঘটছে। প্রথমে যে জিনিসটা হইল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে রাশিয়া ইউক্রেনে হামলা করে দিল, যে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে যাচ্ছিল, যার কারণে যেটা রাশিয়া মেনে নিতে পারে নাই, তো সেই কারণে রাশিয়া ইউক্রেনে হামলা করে দিল। কিছু মানুষ বলবে যে হ্যাঁ ঠিক করছে, কিছু মানুষ লজিক দেখাবে ভুল করছে। তো সব মিলাইয়ে আমি কোনো পক্ষে যাচ্ছি না। যুদ্ধ জিনিসটা তো ভালো না, যুদ্ধ জিনিসটাই তো খারাপ। তবে হ্যাঁ, রাশিয়ার দিক থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে, তাহলে যে ঘটনাটা ঘটবে, রাশিয়ার সীমান্তবর্তী যে এরিয়া আমেরিকার যে সৈনিক সেনা সেইগুলো মোতায়েন থাকবে। সো এই জিনিসটা তো কখনো চাইবে না, এটা তো সিকিউরিটি থ্রেট রাশিয়ার জন্য। রাশিয়া আমেরিকা তো আজ থেকে একে অপরের প্রতিপক্ষ না, সে তো বহু আগে থেকে। সো সেই দিক দিয়েই বলা যায় রাশিয়ার দিক দিয়ে এটা ঠিক আছে। আর যদি আপনি যুদ্ধের দিকে চিন্তা করেন, যে যুদ্ধ বিধ্বস্ত, এত মানুষের হতাহত, এত প্রাণ গেছে, এবার ইউক্রেন আবার রাশিয়াতে অ্যাটাক করার চেষ্টা করছে, পাল্টা বিপরীতে ইউক্রেন যদি একটা অ্যাটাক করে, রাশিয়া আরো 10টা করছে। বাট রাশিয়া জিনিসটা খেলতেছে খুবই স্লো ভাবে। আমরা যদি বর্তমানে আসি ইসরায়েল আর ফিলিস্তিন, তো ইসরায়েল আর ফিলিস্তিনের এটা তো আমরা বহু আগে থেকে দেখে আসছি। ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষ, ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষ কেন সেটা আমরা সবাই কম বেশি জানি। তাও বলি, একটা টাইমে ফিলিস্তিনি টোটাল রাষ্ট্রটার নাম ছিল ফিলিস্তিন, ইসরায়েল নামের কোনো রাষ্ট্রই তখন ছিল না। হিটলারের ইহুদি মারার পরে তারপর ইহুদিরা সবাই একত্রিত হয়ে ফিলিস্তিনের সীমানার একটা অংশে বসবাস আর কি শুরু করে। যেমন বর্তমানে বাংলাদেশে যে রোহিঙ্গা এসে বসবাস করছে, ফিলিস্তিনিরা এই জিনিসটাকে ভালোভাবেই নিছে, যে ওয়েলকাম করছে, তারা একদিক থেকে মানবতা দেখাইছে। বাট এই জিনিসটাই তারা তখন বোঝে নাই যে এই জিনিসটা পরবর্তীতে তাদের জন্য কত কাল হয়ে দাঁড়াবে। সো ধীরে ধীরে যে জিনিসটা হয়েছে, ইহুদির সংখ্যা বাড়ছে, ইহুদিরা সবাই মিলে চাইছে যে তারা আলাদা একটা রাষ্ট্র, এবং তারা এই ফিলিস্তিনের ভিতরেই চাইছে যে আমাদের এইখানে একটা আলাদা একটা রাষ্ট্র দিতে হবে। সো এই নিয়ে তারা একটা অংশ দখলও করে ফেলে, এমনও অবস্থা। বিভিন্ন দেশ তখন প্রোটেক্ট করার চেষ্টা করছিল, এমনকি একটা টাইমে বিভিন্ন কান্ট্রি এইগুলোর টোটালি বিপক্ষে ছিল, এবং সৌদি আরব এই জিনিসটা টোটালি বিপক্ষে, এখনো বিপক্ষে। ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় নাই। ইসরায়েল তখন নিরপেক্ষ একটা রাষ্ট্র হওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করছে যে আমাদের এইখানে রাষ্ট্র দিতে হবে। আর এইটার শুরু থেকে আমেরিকার ফুল সাপোর্ট, ইউক্রেনের ক্ষেত্রেও আমেরিকার ফুল সাপোর্ট, আবার ইসরায়েলের ক্ষেত্রেও আমেরিকার ফুল সাপোর্ট। আমেরিকা একমাত্র চাইছে হ্যাঁ ওদের একটা রাষ্ট্র দেওয়া হোক। তখন আমেরিকা যা যা লাগে, সেনা মোতায়েন থেকে শুরু করে নিজেদের আরো দক্ষ করার জন্য যা যা ট্রেনিং লাগে, ট্রেনিং ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র থেকে শুরু করে সবকিছু আমেরিকা তখন দিয়ে দেয় ইসরায়েলকে, হ্যাঁ যাও তোমরা যুদ্ধ করে রাষ্ট্রটা নাও। তখন আরব তো এটা টোটাল বিপক্ষ ছিল, এবং আরব একটা পর্যায়ে যুদ্ধ ঘোষণা করলো। সবাই তো ট্রোল দেয় না। ভাই লোকাল ব্রিজের আগে গ্রামের রাস্তা প্রশ্ন করে এরকম এই যে এই বাইকটা আসলো, এই বাইকটা ট্রোল দিল না আমার কাছ থেকে। ট্রোল একটা আইন যখন মোতায়েন করা বা এই ট্রোলের যখন একটা সিস্টেম চালু করা হয়, তখন সেটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এটা তা না করে ইচ্ছা যে কারো কাছ থেকে নিল, কারো কাছ থেকে নিল না। এখন আমরা মূল কথায় ফিরে যাই। আমেরিকা তো ফুল সাপোর্ট দিয়ে অস্ত্র টস্ত্র যা লাগে তখন দিল। আরব আবার ইসরায়েলের সাথে তখন যুদ্ধ ঘোষণা করছে, ফিলিস্তিনিতে তোমরা এইভাবে দখল করে রাখতে পারো। আরব তখন এই জিনিসটা ফুল সাপোর্ট করে, আরব তখন যুদ্ধ ঘোষণা করছে। তো আরব যুদ্ধতে গেল ইসরায়েলের সাথে। বাট ইসরায়েলের তখন একটাই মোটিভেশন ছিল, যে হয়তোবা যার কারণে তারা যুদ্ধতে জয়লাভ করছে। ইসরায়েলের যে মোটিভেশনটা ছিল যে আমাদের এইটুকুই মাটি, আমাদের এইটা যেভাবে হোক আমাদের সবটুকু রক্ত দিয়ে ধরে রাখতে হবে। অনেকটা আমাদের এই যে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান, সো ইসরায়েল সেই জিনিসটাই করছিল সেই টাইমে, সেই জন্যই তারা জয়লাভ করছিল। অ্যানালাইসিস করে যেটুকু পাওয়া যায় তাদের মোটিভেশনের মূল কেন্দ্র এই জিনিসটা। ইসরায়েল ফুল ধরে রেখে আমেরিকার সাপোর্ট পেয়ে সামনে ধীরে ধীরে আগাইতে থাকে। ইসরায়েল ধীরে ধীরে ফিলিস্তিনিতে এক এক করে দখল করতে থাকে। আর গাজাও দখল করে নিছিল একটা টাইমে। গাজাটা কোনোভাবে আর কি স্বাধীন করতে পারছে। গাজা থেকে যে ইসরায়েলের সেনা ছিল ওইগুলা সব ছড়াই নিয়ে এখন গাজাটা মোটামুটি ফিলিস্তিনিরা যুদ্ধ করে স্বাধীন করতে পারছে। সো পিছনে দেখছিলাম যে একটা মিছিল হচ্ছে ইসরায়েলকে নিয়ে। সো এই জন্যই আমি ভাবলাম যে টোটাল ঘটনাটা আপনাদেরকে একটু শেয়ার করে। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসরায়েল আসলে ইসরায়েল নামের কোনো রাষ্ট্র বা কোনো কিছু নাই, তার কোনো অস্তিত্ব নাই। কিন্তু বর্তমানে যে জিনিসটা হয়েছে, জোর করে দখল করে, মনে করেন যে বাড়ি আপনার দখল করে আছে আরেকজন, এমন কিন্তু অহরহ হচ্ছে যে জমি একজনের দখল করে বসে আছে আরেকজন, মানে বিষয়টা হয়েছে এমন। আর সবকিছু মোটামুটি
মোটামুটি স্বাভাবিক ছিল, বা ইসরায়েলরা ধীরে ধীরে তো সবকিছু দখল করেই রাখতেছিল, ওইভাবেই চলছিল। তখন হামাস ইসরায়েলের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা ছিল খুবই আকস্মিক একটা অ্যাটাক, যে অ্যাটাকটা কেউ আশা করে নাই যে এইভাবে অ্যাটাক করবে হামাস বাহিনী। ইসরায়েলের টেকনোলজি তো অনেক হাই। ইসরায়েলে তারা যারা এমন এমন কিছু বের করছে, যেমন তারা আকাশ প্রতিরক্ষা মিসাইল তারা মোতায়েন করছে তাদের সীমান্তবর্তী বা সব জায়গাতে। কোনো ধরনের মিসাইল আসলে তারা ওই মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। তো হামাস এবার যে জিনিসটা করছে, ইসরায়েলি যে প্রতিরক্ষা মিসাইল, সেই জিনিসটাকে ওভারটেক করতে পারছে। ওভারটেক করার টেকনিকটা খুব আর কি মজার। হামাস কি করছে, খুব দামি মিসাইল ইউজ করে নাই, কম দামি মিসাইল ইউজ করছে ইসরায়েলকে অ্যাটাক করার জন্য। আর ইসরায়েল প্রতিরক্ষা মিসাইল ওইগুলো তো অনেক পাওয়ারফুল। তো এই ধরনের মিসাইল দিয়ে হামাস অ্যাটাক করছে, এবং অ্যাটাকটা এইভাবে করছে, ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইল আছে সেটার একটা ত্রুটি বের করছে। এই প্রতিরক্ষা মিসাইলকে বোকা বানানো যায়, বোকা বানায় ওইখানে মিসাইল ছোড়া যায়। সো এইটা করার জন্য প্রথম তারা টেকনিক অবলম্বন করছে যে এটা খুদ কোনটা আমরা বের করবো। সো তারা দেখছে যে তারা যখন 2-1টা করে মিসাইল ছোড়ে ইসরায়েলে, তখন ক্যাচ করে ফেলে। হামাস এবার চিন্তা করছে যে 2-1টা না, আমরা একসাথে 20টা ছুটবো। দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সে তো কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা ইসরায়েলকে অ্যাটাক করতে সক্ষম হয়েছে হামাস বাহিনী। সো হামাস একটা ফিলিস্তিনের সংগঠন, ফিলিস্তিনিদের দেশ, ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হোক, এটা তারা চায়। এইটা চাওয়ার জন্য এখন প্রথম দিকে যে জিনিসটা দেখছিলাম যে ইসরায়েল প্রথমে চাইছে সবটুকু দিয়ে হইলেও আমরা এই মাটিকে ছাড়বো না, আমাদের এইটাকে রাষ্ট্র বানাতে হবে। এখন আবার সেম জিনিসটা ঘটছে যে এখন হামাস চাচ্ছে যে ফিলিস্তিনের ভিতরে নিয়ে নিতে। ইসরায়েলিরা এইভাবে জবরদস্তি দখল করে আছে। আর এখন কথা হচ্ছে যে ফিলিস্তিনের উপরে তো আমেরিকার কোনো সাপোর্ট নেই, বরঞ্চ যখন অ্যাটাকটা করছে তখন বর্তমান জো বাইডেন তো ডাইরেক্ট সংবাদ বিবৃতিতে বলছে এইটা খুবই খারাপ কাজ করছে হামাস বাহিনী। সো এই জিনিসটার আমরা টোটাল বিপক্ষে, এই জিনিসটা কখনোই আমরা সাপোর্ট করব না, এবং ইসরায়েলকে আরও যা যা সাপোর্ট দেওয়া লাগে আমরা সাপোর্ট দেবো, এমন একটা বিষয়। সো সব মিলাই এই যুদ্ধ কখনো ভালো কিছু না, যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে। হামাস যেহেতু অ্যাটাক করছে, ইসরায়েলও তখন কি করছে, ফিলিস্তিনের বিভিন্ন রোড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যুৎ কেন্দ্র, হসপিটাল সব কিছুতে টার্গেট করে করে তারা অ্যাটাক করছে। খুবই বাজে অবস্থা। তো সেই দিক থেকেই আর কি কিচ্ছু বলার নাই। মুখে যে কতটা কি করব, এখন মূল এটার শক্তি হচ্ছে আমেরিকা। আমেরিকা সাপোর্ট দিচ্ছে বলেই এখন দেখা যাচ্ছে ইসরায়েল এতটা পরিমাণ পাওয়ার নিয়ে অ্যাটাক করে বেড়াচ্ছে, এখন কর্তৃত্ব দেখায় বেড়াচ্ছে। ইসরায়েলকে তো বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে। জোর করে একটা জিনিস দখল করে রাখবে, সে আবার সেইখানে গিয়ে আমাদের মুসলমান ভাইদের হত্যা করবে, এটা তো কখনো হইতে পারে না। এটা তো কখনো মানে মেনে নেওয়ার মতো না। আমাদের মুসলমান তো একে অপরের ভাই ভাই, আমাদের এই ভাইদের হত্যা করবে, ভাইদের উপর নির্যাতন করবে, এটা কখনো মানে নিজ চোখে দেখা সম্ভব। তো আপনারা সবাই দোয়া করেন যেন এই যুদ্ধের অবসান হয়, সুষ্ঠু একটা মীমাংসা হয়। আবার রাশিয়া ইউক্রেনে আবার কি না কি করে বসে, এটা বুঝতে পারছি না। তো দেখা যাক কতদূর কি হয়। ইনশাল্লাহ ভালো কিছু চাই, ভালো কিছু হোক, সবাই দোয়া রাখেন। আমরা চাই যে যুদ্ধের জলদি অবসান হোক আল্লাহর রহমতে। রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল ফিলিস্তিন, এই যে যুদ্ধের মূল উৎস, সবার কর্তা হচ্ছে আমেরিকা। যে আমেরিকা মানে কেউ যুদ্ধ বাধাইলে একটা না একটা সাপোর্ট করতেই হবে, উস্কায়ে দিতেই হবে। ইউক্রেন যুদ্ধ থামাইতে চায় বা রাশিয়াও যুদ্ধ থামাইতে চাইলো, পরে ইউক্রেনকে উস্কায়ে আবার অ্যাটাক করাইলো, রাশিয়ার ব্রিজ ভাঙাই, রাশিয়া আবার শুরু করলো। যুদ্ধ জিনিসটা কখনোই ভালো না। যুদ্ধ হোক সেটা পারিবারিক যুদ্ধ হোক, ফ্রেন্ডদের মধ্যে যুদ্ধ হোক, যুদ্ধ জিনিসটা কখনোই ভালো না। বাংলাদেশ মায়ানমার ইস্যু, রোহিঙ্গা গুলা বাংলাদেশে এসে বসে আছে, কোনো মতে মায়ানমার নিতে যাচ্ছে না। এখন যদি বাংলাদেশ মায়ানমারে অ্যাটাক করে বসে, লোকজন নিবি না কেন, আমার দেশে থাকবে কেন? কাহিনী ঘটবে যে আমেরিকা মায়ানমারকে সাপোর্ট দিবে আর বাংলাদেশ পড়বে মাঝখান থেকে বিপাকে, বাংলাদেশের বিভিন্ন ফান্ড আটকায় দিবে, বাংলাদেশের রিজার্ভ আটকায় দিবে। যে জিনিসটা রাশিয়ার সাথে করছে, রাশিয়ার রিজার্ভ আটকায় দিছে 300 বিলিয়ন মতো। রাশিয়া বলছে, চোখে আঙুল দিয়ে দেখাইলাম, আপনারা আমেরিকার পক্ষপাতী হবেন বা আমেরিকার যদি কোনোভাবে বিপক্ষে যান তাদের কি হাল হবে, যে আপনাকে কিভাবে কন্ট্রোল করতে যাচ্ছে আমেরিকা। সে এই জিনিসটা বলছে, সবারকে দেখাই দিলাম যে আপনিও যদি আমেরিকার বিপক্ষে যান, সারা জীবন আমেরিকা যা বলবে জি জনাব করে কাটাতে হবে। সো এই জিনিসটা রাশিয়া কখনোই চাবে না। এটা তো না চাওয়াই স্বাভাবিক। হ্যাঁ, রাশিয়া অ্যাকচুয়ালি ভালো খারাপ অন্যদিকে আমি সাপোর্ট করতেছি না, তবে আমাদের পুতিনের যে নীতি সেই জিনিসটাকে অবশ্যই রেসপেক্ট করি, এবং আপনিও হয়তো রেসপেক্ট করেন। সে তো চাইবে তার দেশের ফুল নিরাপত্তা রক্ষা করতে, সে কখনোই চাইবে না যে আমেরিকা তার উপর দাদাগিরি দেখা, কারণ রাশিয়ার সেই সক্ষমতা আছে, রাশিয়ার সেই পাওয়ার আছে। রাশিয়া এত বড় একটা দেশ যে পৃথিবীর মধ্যে যে একটা মহাদেশের সমান। সো যাই হোক, আমাদের কথা ছিল এই পর্যন্তই। মাগরিবের আজান দিচ্ছে, আমাদের আবার নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেসে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, এন্ড আপনি কমেন্টে জানায়েন যে আপনি কাকে সাপোর্ট করেন, কি কারণে সাপোর্ট করেন। আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সেটাও জানাইতে পারেন। ব্লগ করতে করতে একটা জিনিস এক্সপ্লেন করা বা বলা আর সামনে স্ক্রিপ্ট নিয়ে এক্সপ্লেন করা, দুইটা জিনিস কিন্তু আলাদা।
সো ভুল অনেক কিছু হইতেই পারে। সো এভরিওয়ান, সি ইউ, আল্লাহ হাফেজ।